প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের অষ্টম অধ্যায়ের পাঠ্য বই থেকে কিছু নমুনা প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো। আমাদের অষ্টম অধ্যায়টা কিন্তু আমাদের শর্ট সিলেবাসে ছিল না, সো তোমাদের জন্য খুবই নতুন একটা অধ্যায়। এই অধ্যায়টা নিয়ে আমাদের আলোচনা থাকছে আজকে আমরা আলোচনা করব নমুনা প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো। তো এখানে আমাদের প্রথম যে অধ্যায়টা দেখতে পাচ্ছি, নগদান বইয়ের দুইটি বৈশিষ্ট্য লিখো। আমাদের এই পুরো অধ্যায়টাই থাকছে নগদান বই নিয়ে। এখন এই নগদান বইয়ের দুইটা বৈশিষ্ট্য আমাদের এখানে লিখতে বলা হচ্ছে। তো এখানে বলছে দেখো, একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় নগদ লেনদেন যে বইতে ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় তাকেই নগদান বই বলে। নগদান বই বলতে আমরা শুধুমাত্র নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ করার বইকেই বুঝে থাকি। অর্থাৎ জাবেদার মধ্যে যেমন সব কিছু অন্তর্ভুক্ত হয়, ধারে বা নগদে সব কিছু হয়, কিন্তু নগদান বই হচ্ছে এমন একটা বই যেখানে শুধুমাত্র নগদ লেনদেনগুলোই লিপিবদ্ধ হবে। নগদ বাদ দিয়ে বা যেখানে নগদ টাকার কোনো লেনদেন হয়নি, আদান প্রদান হয়নি, সেগুলো কখনোই লিপিবদ্ধ হবে না। তাহলে এটার দুইটা বৈশিষ্ট্য কি কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নগদান বই প্রস্তুতের জন্য নির্দিষ্ট ছক অনুসরণ করা হয়। প্রাপ্তিসমূহ ডেবিট এবং প্রদানসমূহ ক্রেডিট দিকে লেখা হয়। দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আশা করি সবার মনে এরকম একটা প্রশ্ন আসে। এখানে আমরা তো চাইলে ডেবিট লিখতে পারতাম, কিন্তু ডেবিট না লিখে কেন প্রাপ্তি লিখি, বা প্রাপ্তিগুলো কেন ডেবিট দিকে, প্রদানগুলো কেন ক্রেডিট দিকে হয়? কারণ দেখো, যখন আমরা নগদ টাকা আমাদের হাতে আসে বা নগদ টাকা যখন প্লাস হয় বা নগদ টাকা যখন বৃদ্ধি পায়, তখন সেটাকে কিন্তু আমরা ডেবিট সাইডেই লিখে থাকি। অর্থাৎ নগদ বৃদ্ধি পেলে সেটা হয়ে যায় ডেবিট, আবার যখন নগদ কমে যায় বা হ্রাস পায় তখন সেটা হয়ে যায় ক্রেডিট। এই জন্য আমরা যখন নগদ টাকার প্রাপ্তি দেখতে পাই বা যখন যে লেনদেনগুলোর মাধ্যমে নগদ টাকার প্রাপ্তি ঘটে সেটা ডেবিট সাইডে অর্থাৎ বাম দিকে, এবং যেটা প্রদান করা হয় অর্থাৎ নগদ টাকার যখন প্রদান হয় তখন সেটা আমরা ক্রেডিট দিকে লিখি, অর্থাৎ আমাদের হাতের ডান দিকে। তাহলে এই দুইটা হচ্ছে আলাদা আলাদা দিক, একটা প্রাপ্তি এবং আরেকটা হচ্ছে প্রদান, একটা ডেবিট সাইড এবং আরেকটা হচ্ছে ক্রেডিট সাইড। 2 নাম্বার বৈশিষ্ট্য, নির্দিষ্ট সময়ে বিভিন্ন উৎস থেকে মোট কত নগদ অর্থের প্রাপ্তি ঘটেছে এবং বিভিন্ন খাতে মোট কত নগদ অর্থের প্রদান হয়েছে তা নগদান বই থেকে জানা যায়। অর্থাৎ শুধুমাত্র স্পেসিফিক নগদান হিসাবগুলোই কিন্তু আমরা নগদান বই থেকে জানতে পারবো। অর্থাৎ কত টাকা নগদ প্রদান হলো, কত টাকা নগদ প্রাপ্তি হলো, এই সম্পূর্ণ জিনিসটা আমরা নগদান বইয়ের মাধ্যমে জানতে পারি। এরপর চলে যাচ্ছি 2 নং প্রশ্ন, ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে নগদান বইয়ের গুরুত্ব ব্যাখ্যা করো। আমরা ব্যবসায়িক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণত নগদান বইয়ের সাহায্য নিয়ে থাকি, এবং কেন নিয়ে থাকি সেই ব্যাখ্যাটাই এখানে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, তো এখানে দেখো, প্রথমে বলছে যে নগদান বই ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ হিসাবপত্র। এর মাধ্যমে প্রতিষ্ঠানের সকল নগদ অর্থের প্রাপ্তি এবং প্রদান সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়। ফলে ব্যবসায়ের নগদ লেনদেন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। অর্থাৎ একটা ব্যবসা ঠিক কতটুকু নগদ টাকার লেনদেন করছে এটা একদম ক্লিয়ার কাট ধারণা আমরা এখান থেকে পেতে পারি, এবং সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করা যায়। অর্থাৎ ধরো, একটা লেনদেন সংগঠিত হলো, এর মাধ্যমে কত টাকা নগদ আসলো, কত টাকা নগদ প্রদান হলো, কত নগদ আমাদের রেগুলার আসছে, কত টাকা যাচ্ছে, এই বিষয়টা সম্পর্কে যখন আমরা জানতে পারি তখন আমরা খুব সহজে বুঝতে পারি আমাদের বর্তমানে এখন নগদ অর্থ বা অর্থের অবস্থানটা ঠিক কি পজিশনে আছে, প্লাস আমরা কোন লেনদেনটা করব, কোন ব্যবসায়িক সিদ্ধান্তটা নিব, এই সব কিছু আমরা এই একটা নগদান বই থেকেই জানতে পারি। নগদান বইয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের কত নগদ অর্থ রয়েছে, কত টাকা ব্যয় হয়েছে তা জানা যায়। এর ফলে ব্যবসায়িক প্রয়োজন অনুসারে খরচ নিয়ন্ত্রণ করতে পারেন।
ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হয়। যখন আমরা দেখি যে অনেক প্রদান হয়ে যাচ্ছে, নগদ অর্থ অনেক চলে যাচ্ছে, তখন আমরা চাইলে খুব সহজেই ব্যয়টাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। আবার যদি আমরা কোনো আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে চাই, অর্থাৎ কোথায় আমরা বিনিয়োগ করব, কোথায় ক্রয় করা উচিত, কোথায় বিক্রয় করা উচিত, এই সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা শুধুমাত্র এই নগদান বই থেকেই পেতে পারি। এছাড়া ব্যবসায়ের আয় ব্যয়ের হিসাব পরিষ্কারভাবে জানা যায়। ব্যবসার সম্প্রসারণ, বিনিয়োগ বা ঋণ গ্রহণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত করা যায়। অর্থাৎ কতটুকু টাকা আয় হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে, সেটাও আমরা এই নগদান বই থেকে জানতে পারি। সো খুব সহজেই আমরা যদি ফার্দার কোনো বিনিয়োগ করতে চাই সেটাও আমরা করতে পারি, আর যদি কোনো ঋণ গ্রহণের প্রয়োজন পড়ে সেটাও আমরা নিতে পারি। তো দেখো, ওভারঅল প্রত্যেকটা জিনিসই কিন্তু ব্যবসায়িক সিদ্ধান্তের মধ্যেই পড়ছে। কোথায় বিনিয়োগ করব, কোথা থেকে ঋণ নিব, সম্পূর্ণটাই আমাদের ব্যবসায়িক বিভিন্ন সিদ্ধান্তেরই কিন্তু ধারণা দিচ্ছে। নগদান বইয়ের তথ্যের ভিত্তিতে ব্যবসায় নগদের ঘাটতি বা উদ্বৃত্ত সম্পর্কে ধারণা পাওয়া যায়। এতে ব্যবসায়ী সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। অর্থাৎ বিভিন্ন সিদ্ধান্ত যখন আমরা নিতে যাই, সেক্ষেত্রে ঘাটতি হলো নাকি উদ্বৃত্ত হলো সেটা সম্পর্কে আমরা জানতে পারি। সো প্রয়োজনীয় বিভিন্ন স্টেপ কিন্তু আমরা সেই অনুযায়ী নিতে পারি। তিন নম্বর প্রশ্ন, কন্ট্রা দাখিলা কিভাবে হিসাবভুক্ত করা হয়? কন্ট্রা দাখিলা বা কন্ট্রা এন্ট্রি যেটাকে আমরা বলে থাকি, কন্ট্রা এন্ট্রি সাধারণত দুইটা জিনিসকে প্রভাবিত করে। একটা হচ্ছে নগদান হিসাব নিজে একটা বিষয়, এটা এই নগদান হিসাবকে এন্ট্রি করবে। আরেকটা হচ্ছে ব্যাংক হিসাবকে এন্ট্রি করবে। নগদেও প্রভাব ফেলবে, ব্যাংককেও প্রভাব ফেলবে ইকুয়ালি একটা লেনদেনের মাধ্যমেই। অর্থাৎ একটা হিসাব বা একটা লেনদেনেই যখন দুইটাই প্রভাবিত হয়, নগদও আবার ব্যাংকও, দুইটা যখন একসাথে প্রভাবিত হয়, সেই এন্ট্রিগুলোকে বা সেই হিসাবগুলোকে আমরা কন্ট্রা এন্ট্রি বলি। তো দুইটা একসাথে কিভাবে প্রভাবিত হতে পারে? ধর নগদান হিসাব ডেবিট হলো, ব্যাংক হিসাব ক্রেডিট হলো, আবার ব্যাংক হিসাব ডেবিট হলো, নগদান হিসাব ক্রেডিট হলো। যে কোনো একটা বিষয়ের জন্য, একটা সোর্সের জন্য আমাদের কন্ট্রা এন্ট্রি হতে পারে। যে সকল লেনদেনের ফলে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব দুইটাই একসাথে প্রভাবিত হয়, ওই সকল লেনদেন সমূহকে কন্ট্রা দাখিলা বলা হয়। সাধারণত দুইটি ক্ষেত্রে কন্ট্রা দাখিলা হয়ে থাকে। তো প্রথম ক্ষেত্রটা কি? যখন ব্যাংকের টাকা বৃদ্ধি পায়। ব্যাংকের টাকা কখন বৃদ্ধি পাবে? যখন আমরা ব্যাংকে টাকা জমা রাখবো। ব্যাংকে টাকা জমা রাখা হলে সাধারণত এটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উল্লেখযোগ্য কন্ট্রা এন্ট্রি, ব্যাংকে টাকা জমা রাখা। ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে এবং নগদ টাকা হ্রাস পাবে। নগদান বইয়ে ডেবিট দিকের প্রাপ্তির কলামে নগদান হিসাব লিখে ব্যাংক কলামে টাকার পরিমাণ এবং ক্রেডিট দিকে প্রদানের কলামে ব্যাংক হিসাব লিখে নগদ কলামে টাকার অঙ্ক লিখতে হয়। অর্থাৎ এখানে দেখো, সম্পূর্ণটাই ব্যাংকে টাকা জমা, এই এন্ট্রির জন্য আমাদের জাবেদাটা কি হয়? আমাদের ব্যাংক হিসাব ডেবিট হয় এবং নগদান হিসাব ক্রেডিট হয়ে যায়। এবং সেই কাজটাই কিন্তু এখানে বলা হয়েছে, ব্যাখ্যা করে বলা হয়েছে যে এই জাবেদাটার জন্য আমরা নগদান বইয়ে কি এন্ট্রি দেই। আমরা এখানে সাধারণত কি করি? আমাদের ব্যাংকে যেহেতু ডেবিট, তাই নগদান হিসাব লিখে ব্যাংকের কলামে টাকার অঙ্কটা বসাই। আবার নগদান হিসাব যেহেতু ক্রেডিট, তাই ক্রেডিট দিকে ব্যাংক লিখে নগদান হিসাবের ঘরে টাকাটা বসাই। এবার দেখো দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় ধাপ হচ্ছে যখন নগদ টাকা বৃদ্ধি পায় আর ব্যাংকের টাকা হ্রাস পায়। নগদ টাকা বৃদ্ধি পাবে এবং ব্যাংকের টাকা হ্রাস পাবে কখন? যখন আমরা ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন করব। অফিসের প্রয়োজনে উত্তোলন, শুধুমাত্র ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন করলেই কিন্তু এই বিষয়টা হবে, অর্থাৎ এই এন্ট্রিটা হবে। যখন নগদ টাকা বৃদ্ধি পায়, দেখো অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে যদি আমরা উত্তোলন করি, তাহলে কি হয়? জাবেদাটা কি দাঁড়ায়? নগদান হিসাব হয়ে যায় ডেবিট আর ব্যাংক হিসাব হয়ে যায় ক্রেডিট। তাহলে নগদান ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট হলো। ব্যাংকের টাকা
হ্রাস পেয়ে গেল, নগদান হিসাব বৃদ্ধি পেয়ে গেল। তাহলে এই সময়টাতে আমরা কিভাবে এন্ট্রিটা করি? নগদান বইয়ের ডেবিট দিকে প্রাপ্তির কলামে ব্যাংক হিসাব লিখি এবং নগদের কলামে টাকার অঙ্কটা বসাই। আবার ক্রেডিট দিকে প্রদানের কলামে নগদান হিসাব লিখি এবং ব্যাংকের কলামে টাকার অঙ্ক লিখতে হয়। অর্থাৎ পুরোটাই তুমি কন্ট্রা এন্ট্রি কখন কখন করো এবং কিভাবে সেই কন্ট্রা এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত করো সেটা এখানে লিখতে বলা হয়েছে। এরপর চলে যাচ্ছি 4 নং প্রশ্ন, নগদ প্রাপ্তি জাবেদা কেন প্রস্তুত করা হয়? আমরা নগদ প্রাপ্তি জাবেদা করেছি বা সবাই এটা পারি, কারণ এটা খুবই সহজ একটা জাবেদা। তবে এটা আমরা কেন প্রস্তুত করি সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। একটি নির্দিষ্ট সময়ের মোট নগদ আন্তঃপ্রবাহ বলতে বোঝানো হয় যে এন্ট্রিগুলোর মাধ্যমে আমাদের নগদ টাকার আগমন ঘটে বা নগদ টাকা আসে, সেই এন্ট্রিগুলোকে আমরা আন্তঃপ্রবাহ বলে থাকি। তাহলে নগদ আন্তঃপ্রবাহ জানার উদ্দেশ্যে সকল নগদ এবং নগদ সমতুল্য প্রাপ্তির লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। একটা তো আমরা বুঝলাম নগদ প্রাপ্তি অর্থাৎ নগদ টাকা আসলো, তো নগদ সমতুল্য প্রাপ্তি বলতে বোঝানো হয়েছে ব্যাংককে। অর্থাৎ ধরো ব্যাংকে টাকা আসলো, এখন ব্যাংকে যদি টাকা আসে এটাও তো আমরা প্রাপ্তি ধরে নিই এবং নগদ টাকার সমতুল্যই, কিন্তু নগদ টাকা অর্থাৎ ক্যাশ টাকা না পেয়ে এটা আমরা ব্যাংকে পেয়েছি। তাই এই নগদে পরিবর্তে যদি আমরা ব্যাংকে কোনো টাকা পাই সেটাকেও কিন্তু জাবেদার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। সেক্ষেত্রে আমরা ব্যাংক হিসাবকে নগদান হিসাবে ধরে নিয়ে থাকি। আচ্ছা, নগদ সমতুল্য বলতে দেখো এই যে মাত্র আমি যেটা বললাম সেটা এখানে বোঝানো হয়েছে। নগদ সমতুল্য বলতে নগদে এবং যে কোনো চেকে বা এটিএম কার্ডে সম্পন্ন লেনদেনকে বোঝানো হয়। নগদ প্রাপ্তি জাবেদার মাধ্যমে প্রতিষ্ঠানের সকল নগদ আন্তঃপ্রবাহের হিসাব স্পষ্টভাবে জানা যায়, ফলে প্রতিষ্ঠানের মোট নগদ প্রাপ্তির পরিমাণ নির্ধারণ করা সহজ হয় এবং আর্থিক লেনদেনে সঠিক তথ্য সংরক্ষণ করা সম্ভব হয়। তার মানে আমরা নগদ প্রাপ্তি সম্পর্কে জানতে পারি এবং আর্থিক লেনদেনের সঠিক তথ্য সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি। এরপর চলে যাচ্ছি 5 নং প্রশ্নে, ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করা হয়? আমরা কেন ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করে থাকি? ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত এবং নগদ বইয়ের ব্যাংক কলামের উদ্বৃত্তের গড়মিলের কারণ চিহ্নিতপূর্বক যে মিলকরণ বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী বলে থাকি। তো তোমাদের এই ক্লাসে ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক করতে হবে না, এটা খুবই ভালো একটা তথ্য, কিন্তু এই ব্যাংক সমন্বয় বিবরণীটা কি সেটা সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, কারণ এখান থেকে আমাদের প্রশ্ন চলে আসতে পারে। তাহলে দেখো ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি? ধরো আমরা ব্যাংকে কোনো লেনদেন করছি এবং নগদান বই এবং ব্যাংক বই সাধারণত কিছু গড়মিল থাকতে পারে। নগদান বইয়ে এন্ট্রি করে ফেলেছি কিন্তু ব্যাংক বই এন্ট্রি করা হয়নি, আবার ব্যাংক বই এন্ট্রি করা হয়ে গেছে কিন্তু নগদান বইতে এন্ট্রি করা হয়নি। এই যে কিছু গড়মিল বা এই যে কিছু ল্যাগিংস, এই গড়মিলগুলো সঠিক করার জন্য বা গড়মিলগুলো সংশোধন করার জন্য আমরা যে বিবরণীটা প্রস্তুত করি সেটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত নগদান বইয়ের ব্যাংক কলামের উদ্বৃত্তের মধ্যে পার্থক্য দেখা দিলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয়। এই বিবরণীর মাধ্যমে দুই হিসাবের মধ্যে পার্থক্যের কারণ সহজে নির্ণয় করা যায়। অর্থাৎ এই হিসাবটার মাধ্যমে বা এই বিবরণীর মাধ্যমে দুইটার মধ্যে কি কি গড়মিল হয়েছে এবং গড়মিলটা সংশোধন করে আমরা দুইটার মধ্যে মিল রাখতে পারি। এর ফলে গ্রাহক এবং ব্যাংকের রেকর্ডে কোনো লেনদেন বাদ পড়েছে কিনা বা ভুলভাবে নথিভুক্ত হয়েছে কিনা, নথি বলতে বোঝানো হয় ফাইল আর কি, এটা রেকর্ড করা হয়েছে কিনা সেটা বোঝানো হয়েছে। রেকর্ড করা হয়েছে কিনা তা আমরা শনাক্ত করে যদি কোনো সংশোধনের প্রয়োজন পড়ে সেই সংশোধনটা করে ফেলতে পারি।
এভাবে নগদান বই এবং ব্যাংক হিসাবের মধ্যে সামঞ্জস্য বজায় থাকে এবং হিসাবের প্রকৃত অবস্থা স্পষ্টভাবে জানা যায়। অর্থাৎ দুইটার মধ্যে যে গরমিলটা তৈরি হচ্ছে, এই গরমিলটা আর থাকে না, দুইটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয় বা দুইটার মধ্যে একটা মিল তৈরি হয়। তাই নগদান বই আর ব্যাংকের বই এই দুইটার মধ্যে মিল রাখার জন্যই মূলত আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকি। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।